সংবাদ শিরোনাম, ট্রাম্পের দাবি রোববার চুক্তি হবে, তবে সময় নিয়ে সংশয় তেহরানের। রাশিয়ায় দমন-পীড়ন, মুসলিম ধর্মীয় নেতাদের গ্রেফতারের তথ্য প্রচার করছে পশ্চিমা গণমাধ্যম। ক্রিকেটার হেনস্থা, চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্থার অভিযোগ, ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। পত্রিকার শিরোনাম, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বিরোধী দল, কক্সবাজারে সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। বিস্তারিত সংবাদ। ১. চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসানকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে খুলশী থানায় নিয়ে গিয়েও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে নাঈম হাসান ঘটনার বিবরণ দিয়ে বলেন, ঢাকা থেকে ফ্লাইট বিলম্বে হওয়ায় রাত 1:20 তিনি চট্টগ্রাম পৌঁছান। এরপর বিমানবন্দর থেকে সিএনজি চালিত অটোরিকশা করে বাসার উদ্দেশ্যে রওনা হলে লালখান বাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি থামানো হয়। নাঈম অভিযোগ করেন, তিনি জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেওয়ার এবং আইডি কার্ড দেখানোর পরেও একজন পুলিশ কর্মকর্তা তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন এবং থানায় নিয়ে যাওয়ার পর ওসির সামনেও হেনস্থা করা হয়। পরে প্রায় 100 থেকে 120 জন সাধারণ মানুষ থানায় জড়ো হলে পরিস্থিতির পরিবর্তন হয়। নাঈমের বাবা মাহবুবুল আলম বিবিসি বাংলাকে বলেন, একটি গোয়েন্দা সংস্থার ভুল তথ্যের ভিত্তিতে সোনা চোরাচালানের সন্দেহ করে তার ছেলেকে অন্যায়ভাবে পেটানো হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান। আইনি ও প্রশাসনিক পদক্ষেপ। এই ঘটনায় নাঈম হাসানের ভাই বাদী হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে অপেশাদার আচরণের প্রমাণ পাওয়ায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ভুইয়া এবং কনস্টেবল মোহাম্মদ রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিএমপির ডিসি উত্তর আমিরুল ইসলাম জানিয়েছেন, দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। অন্যদিকে অপরাধ বিশেষজ্ঞ অধ্যাপক ওমর ফারুক বিবিসি বাংলাকে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশের পোশাকে পরিবর্তন এলেও আচরণে গুণগত কোনো পরিবর্তন আসেনি। রাশিয়ায় মুসলিম ধর্মীয় নেতাদের গ্রেফতার ও পশ্চিমা গণমাধ্যমের তথ্য। 2026 সালের মে মাসে রাশিয়ার নিরাপত্তা বাহিনী এফএসবি অন্তত 8 জন মুসলিম আলেম ও ধর্মীয় প্রতিনিধিকে আটক করেছে বলে জানা গেছে। এদের মধ্যে কেরেলিয়ার সাবেক মুফতি উইসাম বারদুফিল এবং মার্দোভিয়া প্রজাতন্ত্রের মুফতি রোয়েল আসেনফ রয়েছেন। তাদের বিরুদ্ধে অবাধ্যতা থেকে শুরু করে ঘুষ ও নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড সংগঠনের সঙ্গে যুক্ত থাকার মতো বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। পশ্চিমা ও নির্বাসিত রুশ গণমাধ্যমগুলোর মতে এই পদক্ষেপ দেশটিতে ইসলাম বিদ্বেষ এবং অভিবাসী বিরোধী প্রবণতা বাড়ার ইঙ্গিত দেয়। সম্প্রতি স্পিরিচুয়াল বোর্ড অফ মুসলিমস ডিআইইউএম এর চেয়ারম্যান মুফতি রাফিল গাইনুদ্দিন আবাসিক ভবনে ধর্মীয় সমাবেশ ও জামাতবদ্ধ নামাজ নিষিদ্ধ সংক্রান্ত একটি বিতর্কিত বিলের বিরুদ্ধে প্রেসিডেন্ট পুতিনের কাছে খোলা চিঠি পাঠিয়েছিলেন। এরপরই এই গ্রেফতারের ঘটনাগুলো সামনে আসে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এবং হরমোজ প্রণালী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেছেন যে রোববারই যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। চুক্তিটি সম্পন্ন হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমোজ প্রণালী পুনরায় সবার জন্য উন্মুক্ত হবে এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন ব্লকেড বা অবরোধ তুলে নেওয়া হবে। ট্রাম্প আরও জানান, পরিস্থিতি শান্ত হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বা নিউক্লিয়ার ডাস্ট ধ্বংস করা হবে। সংশয় ও মধ্যস্থতা। এই আলোচনার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে যে তারা আগামী 24 ঘন্টার মধ্যে ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের এই তাড়াহুড়ো নিয়ে সতর্কতা প্রকাশ করে বলেছেন, চুক্তি এখনই হচ্ছে না, চূড়ান্ত তারিখের জন্য আরও অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের ওপর আক্রমণের পর এই সংঘাতের সূত্রপাত হয়েছিল। সংবাদপত্র পর্যালোচনা। আজকের পত্রিকার শিরোনাম। প্রিয় দর্শক, এবার দেখে নেব
আজকের বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। মানব জমিন, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বিরোধী দল। কক্সবাজারের সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন যে প্রস্তাবিত বাজেটকে কেন্দ্র করে বিরোধী দল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। নিউ এজ, ভারতে জাতিসংঘের শরণার্থী সংস্থায় নিবন্ধিত ১২৩ জন রোহিঙ্গাকে বিএসএফ বাংলাদেশে ঠেলে পাঠালেও তাদের ফেরত পাঠানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বণিক বার্তা, বিদ্যুৎ, জ্বালানি সহ দেশের রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ৮১% বড় ধরনের আর্থিক ও কাঠামোগত ঝুঁকিতে রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে $১ ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্যে ৯,৩৮ কোটি টাকার উচ্চ বাজেট দিলেও ভঙ্গুর ব্যাংকিং খাত এর বড় বাধা। দ্য ডেইলি স্টার, আগামী অর্থ বছরের সামাজিক নিরাপত্তা খাতের মোট বরাদ্দের ৪৩.২% চলে যাবে সরকারি কর্মচারীদের পেনশন ও কৃষি ভর্তুকিতে। ফলে দরিদ্র বান্ধব কর্মসূচিতে প্রকৃত বরাদ্দ থাকছে ৪০%-এরও কম। যুগান্তর, আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, যা চলতি বছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৮% বেশি। এটি আদায় করা একটি কঠিন অঙ্ক হবে। যুগান্তর, আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, যা চলতি বছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৮% বেশি। এটি আদায় করা একটি কঠিন অঙ্ক হবে। কালের কণ্ঠ, বেসরকারি খাতকে গতিশীল ও চাঙ্গা করতে অর্থমন্ত্রী সংসদে একগুচ্ছ বৈপ্লবিক ডিরেগুলেশন বা বিনিয়োগ সহজীকরণ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আজকের পত্রিকা, সেতুগুলোতে টোল আদায়ের জন্য ব্যবহৃত ইটিসি পদ্ধতির RFID ট্যাগ প্রায় ৭০% গাড়ির ক্ষেত্রেই কাজ করছে না। নয়া দিগন্ত, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়া সীমান্তে বিএসএফ কর্তৃক জোরপূর্বক পুশিং ও গুলির চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। নো ম্যানস ল্যান্ডে আটকে পড়া নারী ও শিশুদের নিয়ে চরম মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।